Good evening, my dear students. ওয়েব একাডেমিয়া টিচিং প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত জানাই। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো ওয়েব একাডেমিয়া নামক এই টিচিং প্ল্যাটফর্ম আমাদের ফেসবুক পেজে আছে এবং এর উপস্থিতি আমাদের ইউটিউব চ্যানেলেও আছে। তোমরা আশা করি সাবস্ক্রাইব করেছো এবং পরপর আমাদের ভিডিও আপলোড হয়ে যাচ্ছে বিভিন্ন সাবজেক্টের। নিশ্চয়ই তোমরা দেখছো, কারণ তোমাদের কাছ থেকে আমরা কমেন্ট পাচ্ছি, অনেক সময় তোমাদের কাছ থেকে আমরা রিকোয়েস্ট পাচ্ছি বিভিন্ন সাবজেক্টের। আমাদের খুব ভালো লাগছে এবং আমাদের এটা মনে হচ্ছে যে প্রচেষ্টা আমরা চালাচ্ছি, যে উদ্যোগ আমরা নিয়েছি, সেই উদ্যোগটা আমাদের সফলতার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তোমরা সাথে থাকো। আজকে আমার কিছু ছাত্রছাত্রী, আমার কিছু প্রিয় ছাত্রছাত্রী দু একটা আমাদের রিকোয়েস্ট পাঠিয়েছে ইমেল করে, বা অনেক সময় যারা আমার ব্যক্তিগত পরিচিত আমাকে হোয়াটসঅ্যাপ করে লিখেছে। আমি সেই ব্যাপারটা বলছি। তার আগে তোমাদের একটা কথা জানাই, দেবীপক্ষ শুরু হয়ে গেছে। শারদ উৎসবের আর মাত্র কটা দিন বাকি। আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে শারদ উৎসবের আগাম শুভেচ্ছা ও শুভকামনা জানাই। তোমরা শারদ উৎসবে খুব এনজয় করো, পুজোর কটা দিন ঘোরো, আনন্দ করো পরিবারের লোকের সঙ্গে, কিন্তু পুজো শেষ হয়ে গেলে আবার বইপত্র নিয়ে বসে পড়ো। আচ্ছা, যে প্রসঙ্গটা বলছিলাম, যে কিছু ছাত্রছাত্রীর একটা আগ্রহ যে ওয়েব একাডেমিয়ার এই শুটিং ভিডিওগুলো হচ্ছে কোথা থেকে। আমরা তাদের আগ্রহের আজকে নিরসন করব। আমাদের যে আমাদের স্টুডিওটা তোমাদের একটু ঘুরে দেখাই। চলো, একটা ছোট্ট আমরা স্টুডিও সেট আপ তৈরি করেছি, যেখানে আমাদের এই আজকের ভিডিও, আজকে যেখানে রেকর্ডিং করছি, ওই একই স্টুডিওতে বা বিভিন্ন মাস্টারমশাই, বিভিন্ন শিক্ষিকা যারা এখানে পড়িয়ে গেছেন, এই একই জায়গাতেই রেকর্ডিং হয়েছে। এটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এটা ঘুরিয়ে দেখানোর পরে আজকে আমি আমার ক্লাস শুরু করব। তাহলে চলো যাক। আরেকটা জিনিস মাথায় রাখবে, এই স্ক্রিনের উপর দিকে যে লোগোটা দেখছো ওয়েব একাডেমিয়া গ্রিন কালারের, এই লোগোটা একটু মাথায় রেখো। ইউটিউব সার্চ করতে বা ফেসবুক সার্চ করতে ওয়েব একাডেমিয়া লিখলেই এই লোগোটা দেখতে পাবে, খুব সহজেই খুঁজে পাবে। চলো ঘুরে আসা যাক স্টুডিওটা। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখলে আমাদের ছোট্ট স্টুডিও সেট আপ। আমাদের প্রচেষ্টায় যেটা সম্ভব হয়েছে আপাতত আমরা সেটাই করেছি। পরবর্তীকালে যদি আরও ইমপ্রুভমেন্ট করার সুযোগ থাকে অবশ্যই আমরা করব।
এবার পড়াশোনার দিকে চলে আসি। ওয়েব একাডেমিয়ার এই প্ল্যাটফর্মে এর আগে আমি একটা ইংরেজি ক্লাস নিয়েছিলাম। আমার নাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমার নাম পার্থপ্রতিম দেবনাথ। আমি ইংরেজি ভাষার শিক্ষক। তোমাদের ইংরেজিরই একটা ক্লাস নিয়েছিলাম, একটা জেনারেল ইংলিশ গ্রামার। সেখানে আমি পার্টিসিপল বুঝিয়েছিলাম, বিশেষ করে পাস্ট পার্টিসিপল বা পার্টিসিপলের যে অ্যাপ্লিকেশন বিভিন্ন সেন্টেন্সে তোমাদেরকে মোরাললেস আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বেশ কিছুটা হলেও ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছো, কনসেপ্ট। ওই দিনের ক্লাসে বোঝানোর সময় আমি একটা কথা তোমাদের বলেছিলাম যে ক্লাসিফিকেশন অফ ভার্ব লেখা আছে, দেখতে পাচ্ছ, যে ভার্বের উপর আমি একটা ক্লাস তোমাদের করব যদি বিশদভাবে তোমাদের জানার আগ্রহ থাকে। তোমাদের মধ্যে অনেকে জানার আগ্রহ প্রকাশ করেছে, তাই আজকে ক্লাসিফিকেশন অফ ভার্ব, বিশেষ করে অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, এমনকি দশম শ্রেণী, এটা একটা বেসিক ইংলিশ গ্রামার শিখতে গেলে ভার্ব সবার আগে শিখতে হয়। একটা বেসিক ইংলিশ গ্রামাটিক্যাল কনসেপ্ট, এটা ছাড়া ইংরেজি গ্রামার হয় না। তাহলে এসো আমরা আমাদের লেসনে প্রবেশ করি। ক্লাসিফিকেশন অফ ভার্ব, যদি একদম বাংলায় বলো, ভার্বের শ্রেণীবিন্যাস। ভার্ব মানে তো তোমরা জানো, ভার্ব মানে কি? ক্রিয়া। ক্রিয়া মানে কি? বাংলাতে কাজ, অর্থাৎ যে কোনো কাজ করাই হচ্ছে ভার্ব। এই যে আমি কথা বলছি, হাত পা নাড়ছি, ব্ল্যাকবোর্ড বা গ্রিন বোর্ডে লিখছি, সবই কিন্তু কাজ, সবগুলোই কিন্তু ভার্ব। আগের দিন একটা কথা আমি তোমাদেরকে বলেছিলাম, ইংলিশ গ্রামারে, ইংরেজি ব্যাকরণে এই ভার্বটা খুব একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। আমি এটাও বলেছিলাম আগের ক্লাসে, তার মানে এই নয় যে অন্যান্য ভাষার যে ব্যাকরণ, বাংলা, সংস্কৃত, হিন্দি, উর্দু, পার্সি, জার্মান, যাই বলো, তাতে ভার্বের কোনো গুরুত্ব নেই। গুরুত্ব আছে, বাংলাতেও আছে ক্রিয়ার গুরুত্ব, কিন্তু এতটা স্পেসিফাইড নয় যতটা ইংলিশ গ্রামারে। ভার্বের মানে হচ্ছে কাজ। তাহলে এই কাজটাকে বা ভার্বটাকে ইংরেজিতে প্রথমে দুভাগে বিভক্ত, অর্থাৎ মূলত দু ধরনের ভার্ব হয়। এটা বলা হয় ফাইনাইট ভার্ব, বাংলাতে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। ওটা কি কি করে চিনবো ওগুলো পরে আসছি, আগে নামকরণগুলো হোক তো, আর ক্লাসিফিকেশনটা হোক। ফাইনাইট ভার্ব, আর তার ঠিক উল্টো দিকে আরেকটা হচ্ছে ইনফাইনাইট ভার্ব। কোনো গ্রামার বইতে এই ইনফাইনাইট কথাটা হয়তো লেখা আছে, দেখবে নন ফাইনাইট, একই ব্যাপার। মানে ফাইনাইটের ঠিক উল্টোটা হচ্ছে ইনফাইনাইট বা নন ফাইনাইট, কিন্তু আমরা অরিজিনালি এই টার্মটা ইনফাইনাইটই জেনে আছি এবং এটাই আমরা বলে থাকি। ইনফাইনাইট ভার্ব, এটাকে আমি শর্ট ফর্মে লিখলাম আইভি। ফাইনাইট ভার্বকে আমি শর্ট ফর্ম লিখেছি এফভি। অসমাপিকা ক্রিয়া, দেখো ক্রিয়া মানে তো কাজ, এটা তো ক্লিয়ার হয়ে গেছে তোমাদের সবার কাছে, এটা আমরা বুঝতে পেরে গেছি। তাহলে কাজটা কোন সময় হচ্ছে, মানে কাজটা এখন হচ্ছে, না গতকাল হয়ে গেছে, না আগামীকাল হবে, ইত্যাদি ইত্যাদি, যে সময়টা, এই সময়টাকেই কিন্তু বাংলায় বলে কাল, ইংরেজিতে বলে টেন্স। অর্থাৎ কাজটা ঠিক কোন সময় ঘটেছে বা ঘটছে বা ঘটবে, এটাই কিন্তু টেন্স ঠিক করে দেয়। অর্থাৎ টেন্স দেখে আমরা বুঝতে পারি যেটা প্রেজেন্ট, পাস্ট না ফিউচার। ঠিক আছে? তাহলে ইনফাইনাইট কথাটা মানে হচ্ছে
মানে যদি একদম আক্ষরিক ইংরেজি শব্দ ইনফাইনাইটের বাংলা মানে করো, মানে যার কোনো সীমা নেই, অসীম, যাকে সীমানা দিয়ে আবদ্ধ করা যায় না, দ্যাট ইজ ইনফাইনাইট। তাহলে ইনফাইনাইট ভার্ব একে নামকরণ এই কারণেই করা হয়েছে, কারণ এই যে ভার্বটা দেখছো, এই যে পার্টিকুলার ক্যাটাগরি অফ ভার্ব, এই ভার্বের টেন্স লোকেট করা যায় না। দ্য টেন্স অফ ইনফাইনাইট ভার্ব ক্যানট বি ডিটারমাইন। আমি আসছি, উদাহরণে আসছি, আগে বেসিক জায়গাটা বুঝে নাও। এর কালকে নির্ণয় করা যায় না, অর্থাৎ ইনফাইনাইট ভার্ব দেখে তুমি বুঝতে পারবে না যে এটা এখন হচ্ছে, না গতকাল হয়ে গেছে, না আগামীকাল হবে। দ্য টেন্স ইজ টোটালি ইনকমপ্লিট। কাল অসমাপ্ত, কালকে বর্ণনা করা যায় না, অবর্ণিত, অসমাপ্ত। আর যেহেতু কাল অসমাপ্ত, তাই জন্য এটাকে অসমাপিকা ক্রিয়া বলে বাংলাতে। ইংরেজিতেই এটা বলে ইনফাইনাইট ভার্ব। একটা উদাহরণ দেখো আগে। ধরো আমি কতগুলো ভার্ব লিখলাম, গো, ডু, ইট বা রিড। কয়েক হাজার লেখা যায়, কয়েক হাজার লেখার তো এখানে জায়গা নেই বা সময়ের অতটা অবসরও নেই আমাদের। কয়েকটা লিখলাম মাত্র। গো, এগুলো জানো, খুব সোজা। ডু, ইট, রিড। খাওয়া, পড়া, গান করা, হাঁটা, চলা, কথা বলা, সবই তো কাজ করা বোঝায়। মানে এগুলো হচ্ছে ভার্ব। তাহলে এখন তো ভার্ব বললে হবে না, কারণ ভার্বের যখন দুটো ক্যাটাগরি পেয়ে গেছি, এখন আমাকে ক্যাটাগরি মেনশন করতে হবে। আপাতত এটা ভার্ব, এটা মেনে নিতে আমাদের কোনো কষ্ট হচ্ছে না, কারণ এগুলো সবগুলোই কাজ করা বোঝাচ্ছে। এবার মজাটা দেখো, এই ভার্বগুলোর আগে যদি একটা করে প্রিপোজিশন টু লাগিয়ে দাও, প্রতিটি ভার্বের আগে একটা করে প্রিপোজিশন টি ও টু লাগিয়েছি, মানে এখন দাঁড়িয়েছে টু গো, টু ডু, টু ইট, টু রিড। এখন কিন্তু এই যে টু আর গো, এটা মিলে একটা সেট হয়ে গেছে। যখন তুমি উচ্চারণ করবে, দুটো শব্দকে একসঙ্গে উচ্চারণ করবে, টু গো। কখনো বলবে না টু এবং গো। টু এবং গো বললে এটা কিন্তু একটা ইন্ট্রিগ্রেটেড স্ট্রাকচার, এখন কিন্তু এটা একটা ইন্ট্রিগ্রেটেড স্ট্রাকচার, মানে অবিচ্ছিন্ন একটা মানে স্ট্রাকচার ফর্ম করেছে। টু গো, টু ডু, টু ইট, টু রিড। গো মানে হচ্ছে যাওয়া, এটা তো জানো। ডু মানে হচ্ছে করা, ইট মানে হচ্ছে খাওয়া, রিড মানে হচ্ছে পড়া। কিন্তু এর আগে যখনই আমি ওই প্রিপোজিশন টুটা লাগালাম, বাংলায় এর মানে হয়ে গেল যেতে, করতে, খেতে, পড়তে, শুতে, গান গাইতে, কথা বলতে, ইত্যাদি ইত্যাদি। এই যেই টু গো লাগিয়ে দিলাম, এই সবগুলো কিন্তু এখন আমার আইভি। আইভি মানে কি? এই যে আইভি শর্ট ফর্ম লিখেছি, ইনফাইনাইট ভার্ব। আমি কিন্তু এই কথা বললাম না যে এখানে মাত্র 4টে উদাহরণ দেওয়া আছে, এই 4টেই শুধু আইভি। এই ধরনের চেহারার যত ভার্ব আছে পৃথিবীতে, মানে একটা মূল ভার্ব আছে, তার আগে একটা প্রিপোজিশন টু আছে, নিয়ে যে সেটটা তৈরি হলো, টু গো, টু ডু, টু ইট বা টু রিড, এগুলো সব ইনফাইনাইট ভার্ব। এগুলো ইনফাইনাইট ভার্ব এই কারণেই, এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে এই টু গো, টু ডু, টু ইট বা টু রিড এই ধরনের বাক্য, এটা কোন টেন্সে আছে? ভার্ব মানেই তো, তা আমি একটু আগে বললাম, ভার্ব তো হচ্ছে সময়, টেন্স হচ্ছে সময়টা বলে দেয়, মানে কোন সময় কাজ হয়েছে, মানে কোন সময় ক্রিয়াটা সম্পন্ন হয়েছে, দ্যাট ইজ টেন্স, কাল। কিন্তু এইগুলোর ক্ষেত্রে যদি কেউ তোমাকে প্রশ্ন করে যে এটা কোন টেন্সে আছে বলো তো, তার উত্তরে একদম সরাসরি বলবে যে এর কোনো টেন্সই নেই। দ্য টেন্স ক্যানট বি ডিটারমাইন্ড বিকজ অল দিজ আর ইনফাইনাইট ভার্বস। হ্যাঁ, একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো।
ইনফাইনাইট ভার্বের একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা হচ্ছে কি, এই যখনই প্রিপোজিশন টু লিখবে, এখানেও টু লিখেছি, সবগুলোতেই টু আছে, প্রিপোজিশন টু এর পরে যখন ভার্বটা আমি লিখছি, এই ভার্বটা কিন্তু তার অরিজিনাল ফর্মে ইউজ হবে। অরিজিনাল ফর্ম মিনস প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মটাকেই অরিজিনাল ফর্ম ধরা হয়, মানে ওটাই বেয়ার ফর্ম। অর্থাৎ এই টু এর পরে যখনই ভার্বটা লিখবে গো, এটা গোই লিখতে হবে। তুমি যদি গো এর জায়গায় ওয়েন্ট লেখো, এটা একটা ডেলিভারেট মিস্টেক, এবং ইংরেজি গ্রামারে এটা ইট ইজ নট অ্যাট অল পসিবল। প্রিপোজিশন টু ফলোড বাই এ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, সেটা হচ্ছে সবসময় প্রেজেন্ট টেন্সে। তাহলে টু এর পরে যে ভার্বটা লিখব সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে। যদি কোথাও দেখো লেখা আছে, ধরো কোথাও খুঁজে পেলে কোনো একজনে কারো লেখার মধ্যে যে টু ওয়েন্ট লেখা আছে, এটা কি হতে পারে? নট অ্যাট অল পসিবল। টু ওয়েন্ট হতে পারে না, তাহলে টু ডিডও হতে পারে না, টু ডানও হতে পারে না। রিডের তিনটে ফর্মই এক। ধরো টু রাইট, টু রোড কখনো হতে পারে না, কারণ এটা ইনফাইনাইট ভার্ব। একটা জায়গায় দেখো এখান থেকে পরিষ্কার হয়ে গেল। অনেক সময় তোমাদেরকে একটা খুব পপুলার কোশ্চেন থাকে যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস দেওয়া থাকে গ্রামারে, এবং বলা হয় কতগুলো অপশন দেওয়া থাকে ব্র্যাকেটে ভার্বের, যে কারেক্ট ফর্ম অফ ভার্বটাকে চুজ করো, সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অপশনস বা ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তাহলে তুমি যখন ফিল ইন দি ব্ল্যাঙ্কস করছো, করতে করতে যদি দেখো টু আছে, প্রিপোজিশন টু আছে, তারপরে একটা ড্যাশ দেওয়া আছে, এবং ওই ড্যাশে তোমাকে ভার্বটা সিলেক্ট করতে হবে, তাহলে একদম চোখ বুঝে বাকি প্যারাগ্রাফটা যে টেন্সেই থাকুক, ধরো এন্টায়ার প্যারাগ্রাফ পাস্ট টেন্সে আছে বা এন্টায়ার প্যারাগ্রাফ ফিউচার টেন্সে আছে, যাতেই থাকুক, কিন্তু যেহেতু প্রিপোজিশন টু আছে, তারপরে ভার্ব সিলেকশনটা তোমার আসছে, ডেফিনেটলি ওটা প্রেজেন্ট ফর্মে লিখবে। দিস ইজ দ্য রুল। এটা কেন যদি জিজ্ঞেস করো কেন হয়, এটার কোনো উত্তর নেই। দিস ইজ দ্য রুল, দিস ইজ দ্য ফরম্যাট অফ ইংলিশ গ্রামার। ঠিক আছে? তো তাহলে এই ভার্বগুলো হচ্ছে ইনফাইনাইট ভার্বস বা অসমাপিকা ক্রিয়া। দুটো কারণ বললাম, দুটো কারণ না, কারণ একটা বললাম আর একটা শর্ত বললাম। একটা কারণ কি বললাম, যে এদের কোনো টেন্স হয় না, টেন্স লোকেট করা যায় না, এরা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে না ফিউচার টেন্সে আছে, ইজ ইট নট পসিবল টু ডিটারমাইন, বিকজ টেন্স অফ ইনফাইনাইট ভার্ব ক্যানট বি ডিটারমাইন্ড। আর দ্বিতীয়টাও আমি বললাম শর্ত, এটা একটা কন্ডিশন বলতে পারো। কন্ডিশনটা কি, যে প্রিপোজিশন টু এর পরে টু ফলোড বাই ভার্ব, এই টু এর পরে যখনই ভার্বটা লেখা হয়, সেই ভার্বটা সবসময় অরিজিনাল ফর্ম, দ্যাট ইজ প্রেজেন্ট ফর্মে লিখতে হয়। ক্লিয়ার? পরিষ্কার? বেশ, তাহলে ইনফাইনাইট গেল। আর এই ইনফাইনাইট ভার্বটার আর কোনো ফার্দার সাব ডিভিশন নেই, এটার কোনো আর উপবিভাগ হয় না। তাহলে এইবার আসছে ফাইনাইট কাকে বলে। ইনফাইনাইট তো আমরা বুঝলাম, খুব সোজা ব্যাপার, একদম সোজাভাবে বলে দিচ্ছি শোনো। এই যে ভার্বের চেহারাগুলো দেখছো, কোন চেহারাগুলো বললাম, এই যে টু গো, টু ডু, টু ইট, টু রিড, এই রকম দেখতে চেহারার যত ভার্ব আছে, এইগুলো বাদে বাদ বাকি পৃথিবীর আর সব ভার্বই হচ্ছে ফাইনাইট। অর্থাৎ এই রূপ দেখতে নয় যে টু গো, টু ডু এরকম সেট নয়, টু দিয়ে লাগানো আছে প্রিপোজিশন। বাদ বাকি চেহারার যত ভার্ব আছে, এই রূপ বাদে দেখতে যত ভার্ব পৃথিবীতে আছে, অল আর ফাইনাইট ভার্বস। ইভেন এইটা নিশ্চয়ই তোমরা ছোটবেলা থেকে নাম শুনেছো, বি ভার্বস বলে একটা ভার্ব আছে, অ্যাম, ইজ, বি, এগুলো শুনেছো নিশ্চয়ই। এই বি ভার্বস গুলোও কিন্তু ফাইনাইট ভার্ব, বুঝতে পারলে?
তাহলে আমি একটু আগে বললাম যে এইরূপ চেহারা বাদে যত ভার্ব আছে, তাহলে এইখান থেকে যদি আমি টুটাকে হাটিয়ে দিই, ধরো টুটাকে হাটিয়ে দিয়ে এখানে লিখলাম গো, ডু, ইট, রিড এটসেট্রা। টুটা নেই, ফাইনাইট হয়ে গেল। যেই ফাইনাইট হয়ে গেল, ওই যে আমি কন্ডিশনটা, সেকেন্ড কন্ডিশনটা লাগিয়েছিলাম যে টু এর পরে সবসময় প্রেজেন্ট টেন্স, আর ওইসব কন্ডিশন থাকছে না। এখন ইচ্ছে করলে তুমি বাক্যের প্রয়োজন এটাকে ওয়েন্ট করতে পারো, হ্যাড গান করতে পারো, ডিড করতে পারো, হ্যাড ডান করতে পারো, মানে টেন্স চেঞ্জ করতে পারো। কারণ এটা টেন্স ডিটারমাইন করা যায়, এটা টেন্স লোকেট করা যায়, নির্ধারণ করা যায়, তাই জন্য এটা সমাপিকা। ঠিক আছে, ক্লিয়ার হলো? আর বি ভার্বসগুলো কিন্তু ফাইনাইট ভার্বস। আমি তো বললাম যে এইরূপ চেহারা বাদে যত ভার্ব আছে, বি ভার্বগুলোর যে উদাহরণ তোমরা জানো, সেগুলো নিশ্চয়ই এইরকম দেখতে চেহারার নয়, তাহলে ও ফাইনাইট তো হবেই। ঠিক আছে, এবার এই ফাইনাইট ভার্বকে এই ফাইনাইট ভার্বকে ইংরেজিতে ফার্দার সাবডিভাইডেড ইন্টু টু ক্যাটাগরিজ। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, দেখো শর্ট ফর্ম লিখেছি এভি, আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, শর্ট ফর্ম লিখেছি পিভি। এবার এই যে ব্যাপারটা দেখছো, এই যে সাব ডিভিশনটা, এই ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট ভার্ব, এটা বাংলা ব্যাকরণে আছে, সমাপিকা আছে, যা বাংলা ব্যাকরণে আছে ইংরেজি ব্যাকরণও তাই বলছে, কোনো তফাৎ নেই। কিন্তু এই যে সাব ডিভিশনটা দেখছো অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব, এটা বেঙ্গলি গ্রামারে বা অন্য কোনো ভাষার গ্রামারে নেই, হিন্দিতেও নেই, উর্দুতেও নেই, জার্মান ল্যাঙ্গুয়েজেও নেই, আমি যেগুলো জানি আর কি। এটা একদম স্পেসিফিক্যালি একটা ইংলিশ গ্রামারের ফিচার, স্পেশাল ফিচার। এটা কি, অক্সিলারি ভার্বটা কি, প্রিন্সিপাল ভার্বটা কি? দেখো এটা বেরিয়েছে কিন্তু ফাইনাইট ভার্ব থেকে, অর্থাৎ এই দুটোকে যদি একসঙ্গে আমি মার্জ করে দিই বা এই দুটোকে যদি ফিউজড করে দিই, এই কিন্তু ফাইনাইট ভার্বই। ফাইনাইট ভার্বের দুটো অর্গান, ফাইনাইট ভার্বের দুটো অর্গান, দুটো পার্ট, একটা অক্সিলারি একটা প্রিন্সিপাল। এটা হচ্ছে আমাদের ইংরেজিতে বলা হয়, এটা অনেকটা হেল্পিং ভার্ব বলতে পারো, সাহায্যকারী ক্রিয়া। বাংলা ব্যাকরণে তো এটা নেই, সুতরাং বাংলা ব্যাকরণে এর কোনো টার্মিনোলজিও নেই। এটা মানে দাঁড়াচ্ছে, মানে এটা যে কাজ, সেই কাজ অনুযায়ী যদি নামকরণ করি, এটা বলতে পারো হেল্পিং ভার্ব, মানে হেল্পারে কাজ করে। ওই বাড়ির যখন কাজ হয়, দেখবে রাজমিস্ত্রি থাকে, রাজমিস্ত্রি হচ্ছে মূল কাজটা করেন, রাজমিস্ত্রিকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য তার একজন হেল্পার থাকে, এই মশলা টশলা এনে দিল, ইট টিট এনে দিল, তো ওই হেল্পার বলতে পারো অক্সিলারি ভার্ব। আর রাজমিস্ত্রি যে মূল বিল্ডিংটা তৈরি করছে, সে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল কথাটার মানে কি বোঝায়? কলেজের প্রিন্সিপাল, স্কুলের প্রিন্সিপাল বলে না, প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান বা মাথা, মুখ, যে আর কি প্রধান চরিত্রে আছে বা সর্বাজে, দ্যাট ইজ প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল ভার্বকে তুমি বলতে পারো মেইন ভার্ব, মানে মূল ভার্ব বা প্রধান ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বকে যে সাহায্য করে সে হচ্ছে অক্সিলারি ভার্ব। আমি উদাহরণ পরে আসছি, উদাহরণ তো অনেক দিতেই হবে, উদাহরণ না হলে গ্রামার হয় না। শুধু মুখে বললে গ্রামার তো কোনো তোমাকে কেউ জিজ্ঞেস করবে না যে রাইট দ্য ডেফিনেশন অফ প্রিন্সিপাল ভার্ব অর হোয়াট ডু ইউ নো অ্যাবাউট অক্সিলারি ভার্ব, এই ধরনের কোনো প্রশ্ন হয় না। কিন্তু কনসেপ্টটা তোমাকে জানতে হবে। কেন? কারণ কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে তোমার যখন অ্যাপ্লাই করবে, সেটা নিয়ে কিন্তু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা প্রচুর থেকে যায়। আর কনসেপচুয়াল জায়গায় ক্লিয়ার থাকলে ওই ভুল হওয়ার আর কোনো প্রশ্নই ওঠে না।
দেখো, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব এই কনসেপ্টটাকে আমি একটু হাইলাইট করে বোঝাবো, ঠিক আছে? তো তার জন্য ব্ল্যাকবোর্ডটা একটু মুছছি, মোছার পরে আমি ধরে নিলাম যে ইনফাইনাইট ভার্ব বুঝে গেছো, আর এটা না বোঝার কিচ্ছু নেই, একদম সহজ সরল ব্যাপার। এখন আমি আসছি ফাইনাইট ভার্বের দিকে। ব্ল্যাকবোর্ড একটু আমাদের ছোট, তাই জন্য অ্যাব্রিভিয়েশন ফর্মটা ইউজ করছি। একটু আগে তো লিখলাম FV মানে কি লিখলাম, ফাইনাইট ভার্ব, মনে আছে তো? তাহলে আমরা আইভিটাকে এখন ছেড়ে দিয়েছি, কারণ আইভির তো কোনো সাব ডিভিশন নেই। এই অ্যাব্রিভিয়েশনগুলো যদি মনে না থাকে, ভিডিওটা পজ করে আবার একবার পিছন দিকটা দেখে নাও। এভি মানে কি বললাম, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে কি বললাম, হেল্পিং ভার্ব। পিভি মানে কি বললাম, প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে কি বললাম, প্রধান ভার্ব বা মেইন ভার্ব বা মূল ভার্ব। তাহলে এই দুটোর ফাংশনাল যে অ্যাপ্রোচটা, এটাই হচ্ছে আমাদের আসল ব্যাপার। আচ্ছা, এইখানে আরেকটা ব্যাপার আছে, এই প্রিন্সিপাল ভার্ব আবার একটা সাব ডিভিশন হয়। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এটা বেঙ্গলি গ্রামারে আছে, বাংলা ব্যাকরণে আছে। বাংলা ব্যাকরণে কি হয়, এই ফাইনাইট ভার্বটাকে সরাসরি দুভাবে সাবডিভাইডেড হয়, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ। সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, নিশ্চয়ই নাম শুনেছ। সকর্মক, সকর্মক, কর্ম মানে কি, কর্ম মানে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট নিয়ে যেসব ভার্বগুলো ইউজ হয়, দ্যাট ইজ সকর্মক। অকর্মক মানে উইদাউট অবজেক্ট যে ভার্বগুলো মিনিং এক্সপ্রেস করতে পারে, দ্যাট ইজ অকর্মক। ঠিক আছে, এটার ব্যাপারে আমি পরে আসছি, আগে এই জায়গাটাকে ক্লিয়ার করি। তাহলে আমি বললাম যে বাংলা ব্যাকরণে ফাইনাইট ভার্বকে সরাসরি ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বে সাবডিভাইডেড হয়। এই মাঝখানের ধাপটা, এই অক্সিলারি প্রিন্সিপাল, এটা বাংলা ব্যাকরণে নেই। দেখো, হেল্পিং ভার্ব মানে বোঝায় এই মূল যে ভার্বের মানেটা, মানে ক্রিয়ার যে মূল মানেটা, সেটা কিন্তু বিয়ার করছে এ, প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে হচ্ছে মেন, এ তো প্রধান। একই মানে ওই যে বললাম যে রাজমিস্ত্রির মধ্যে যিনি রাজমিস্ত্রি কাজ করছেন, মূল বিল্ডিংটা তো তিনিই বানাচ্ছেন, কিন্তু তাকে সহকারী বা সহযোগী হিসেবে একজন হেল্পার হেল্প করে, সেই কাজটাই এখানে অক্সিলারি করে। মূল মানেটাকে যে গ্রামাটিক্যালি বা ফাংশনালি মানে একটা মিনিংফুল জায়গাতে নিয়ে যায় বা একটু মানেটাকে বুস্টিং করে, দ্যাট ইজ অক্সিলারি ভার্ব। আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো খুব সাদামাটা সোজা সাপটা একটা বাক্য লিখলাম, হি ইজ রিডিং আ বুক। এ সবাই মানে জানে, সে একটি বই পড়ছে। ইজ রিডিং মানে পড়ছে, এখনো পড়ছে, দ্যাট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে যদি এটাকে তুমি ক্লাসিফাই করো বা ডিসাইড করো, এটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট।
এটা একটা জেনারেল স্ট্রাকচার, মানে একটা সেন্টেন্সে এইভাবেই হয় জেনারেলি। সাবজেক্ট থাকে, তারপরে ফাইনাইট ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে। কিন্তু এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয় যে বাক্য লিখতে গেলে সবসময় এই অর্ডারেই লিখতে হবে। অর্ডার চেঞ্জ করেও লেখা যায়, সেটা কোনো ফ্যাক্টর না, ওটা পরে আসছি। তাহলে সে, হি মানে সে, বাংলাতে সে। ইজ রিডিং কথাটা মানে হচ্ছে পড়ছে, প ডয়শূন্য র ছয় একার, পড়ছে। এ মানে একটি, বুক মানে বই, সে পড়ছে একটি বই। এই তো বাংলা। তাহলে দেখো এই যে পড়ছে, এই যে পড়ছে, পড়ছে, রিডিং, ইজ রিডিং, এই কথাটাই হচ্ছে কিনা ইজ রিডিং। বাংলাতে যখন লিখছি পড়ছে, সে পড়ছে, একটাই শব্দ, ইন্ট্রিগেটেড, শব্দটা একটাই, অখণ্ডিত একটি শব্দ। কিন্তু ইংরেজি ব্যাকরণের যে স্টাইল অফ রাইটিং, যে ফরম্যাট অফ রাইটিং, যে প্রসিডিওর অফ রাইটিং, সেই প্রথা অনুযায়ী আমাকে লিখতে হচ্ছে ইজ রিডিং। তাহলে এখানে এই ইজ রিডিং কথাটার মানে কিন্তু এইটা। বাংলাতে যদি বাক্যটা লিখি সে পড়ছে একটি বই, তাহলে এই পড়ছেটা হচ্ছে ক্রিয়া। কোন ক্রিয়া? অবশ্যই সমাপিকা। অসমাপিকা হলে তো ওই যে চেহারাটা দেখেছিলাম ওই রকম হবে, ওরকম তো চেহারা নয় এখানে। পড়ছে মানে হচ্ছে ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, দ্যাট ইজ ফাইনাইট ভার্ব। তাহলে এই ফাইনাইট ভার্বটা যখন আমি ইংরেজিতে লিখতে গেলাম, আমাকে দুটো শব্দের সাহারা নিতে হলো, দুটো শব্দের হেল্প নিতে হলো। দুটো শব্দের হেল্প নিয়ে কিন্তু এই মানেটাই এক্সপ্রেস করলাম। ইজ এখানে একটা শব্দ, রিডিং একটা শব্দ, মানে ইংরেজি ওয়ার্ড। তাহলে দুটো শব্দ মানে কিন্তু দুটো ফাইনাইট ভার্ব নয়, দুটো মিলে কিন্তু এখানে একটাই, এইখানে একটাই ফাইনাইট ভার্ব। তাহলে এইখানে ইজটার কাজ হচ্ছে এভি, অক্সিলারি ভার্ব। আর এই যে রিডিংটা যেটা দেখছো, রিডিং এর কাজটা হচ্ছে পিভি, প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই দুটো মিলে, অক্সিলারি প্রিন্সিপাল মিলে একটা ফাইনাইট ভার্ব তৈরি করলো। আচ্ছা, এইবার একটা জিনিস আছে খুব ইন্টারেস্টিং, ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভটা আমি পরে আসছি, আগে এটা ক্লিয়ার করি, কারণ অক্সিলারি প্রিন্সিপালটা নিয়েই বেশিরভাগ ভুল হওয়ার সম্ভাবনাটা থেকে যায়। আমাদের ধরো একটা ভার্ব লিখলাম টেক, ইচ্ছে করলে আমরা লিখতে পারি ডু টেক। টেক বা টেক্স, টেক্স তোমরা জানো থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হলে প্রেজেন্ট টেন্সে যদি হয় তাহলে তার সঙ্গে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। টেক হতে পারে, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে টেক্স হতে পারে, আর যদি পাস্ট টেন্সে লিখি তাহলে টুক হতে পারে। এবার এটাকে সমান সমান একদম ইকুয়াল টু লেখা আছে, ইকুইভ্যালেন্ট নয় কিন্তু। ইকুইভ্যালেন্ট মানে এরকম একটা সাইন হয়, মানে প্রায় সমান সমান। এখানে প্রায় ট্রাই নয়, একদম পুরোপুরি এদিকটাও যা ওদিকটাও তা। অর্থাৎ টেক না লিখে ইচ্ছে করলে আমি ডু টেক লিখতে পারি, টেক্স না লিখে ইচ্ছে করলে আমি ডাস টেক লিখতে পারি, টুক না লিখে ইচ্ছে করলে আমি ডিড টেক লিখতে পারি। এই দিকের গুলো যেগুলো দেখছো, আর এদিকের গুলো যেটা দেখছো, দুটো একই জিনিস, কিন্তু তফাৎটা কি দেখো। এই যে প্রথমে যে শব্দটা লেখা আছে ডু, ডাজ বা ডিড, এটা হচ্ছে এভি, অক্সিলারি ভার্ব। আর মূল ভার্বটা কিন্তু দেখো প্রেজেন্ট ফর্মেই রয়েছে বা অরিজিনাল ফর্মেই রাখা রয়েছে।
শুধু অক্সিলারিটাকে চেঞ্জ করে এখানে আমি টেন্সটাকে ব্যালেন্স করেছি, বা প্রেজেন্ট টেন্সে যদি এখানে যেহেতু এস যোগ হয়েছে তার জন্য ডু এর জায়গাটা ডাজ হয়েছে, এটা যেহেতু পাস্ট টেন্স আছে ডুটাকে আমি ডিড করে দিয়েছি, কিন্তু প্রিন্সিপাল ভার্বটা সব একই ফর্মে আছে। তাহলে বলতে পারো এইটাও ফাইনাইট, এদিকটাও ফাইনাইট, এদিকটাও ফাইনাইট, ইকুয়াল টু মানে দিস ইকুয়াল টু দ্যাট, তাই তো লেখা আছে। শুধু তফাৎটা হচ্ছে কি এখানে যে ফাইনাইট ভার্বটা দেখছো এটা একটা ইন্ট্রিগেটেড স্ট্রাকচারে আছে, আর এটা এখানে স্প্লিট করা হয়েছে, ওই ইন্ট্রিগেটেড ভার্বটাকে স্প্লিট করা হয়েছে মানে খণ্ডিত করা হয়েছে এভি আর পিভিতে। এইখানে তোমাদের মনে একটা প্রশ্ন উঠতে পারে যে স্যার একটা গোটা ভাব ছিল, বেকার বেকার ভাবটাকে ভাঙাচোরা করা কি দরকার ছিল, স্প্লিট করা কি দরকার ছিল, গোটা গোটাই তো ভালো ছিল না। এইখানে কিন্তু একটা ব্যাপার আছে, দরকার আছে, নাহলে তো এটা এমনি এমনি করা হয় না। আমাদের ইংরেজি গ্রামারে এই অক্সিলারি ভার্ব ছাড়া তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্স করতে পারবে না। তুমি একটা সেন্টেন্সকে যখনই ইন্টারোগেটিভ বা নেগেটিভ ফরম্যাটে লিখতে যাবে তখনই তোমার এভিটা লাগবে। একটা উদাহরণ দিয়ে ধরো, হি গোজ টু স্কুল, এটাও তো একটা খুব সাদামাটা বাক্য, তাই না? তোমরা তো সব বুঝতেই পারছো। হি গোজ টু স্কুল, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে আর হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে, গোজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, স্কুলটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে টেক্স সমান সমান যদি ডাজ টেক হয় তাহলে এখানে গোজ না লিখে ইচ্ছে করলে আমি এটা লিখতেই পারতাম ডাজ গো, একই তো ব্যাপার। এটা যদি হতে পারে টেক্স ইকুয়াল টু ডাজ টেক তাহলে গোজ ইকুয়াল টু ডাজ গো। এবার তুমি গোজ না লিখে যদি ডাজ হি ডাজ গো টু স্কুল লেখো, একই মানে একই টেন্স, বোথ আর কারেক্ট ফরম্যাট, বোথ আর কারেক্ট সেন্টেন্স। তাহলে তুমি একটা প্রশ্ন করতে পারো যে স্যার এখানে যখন একটা গোটা ইন্ট্রিগেটেড ভার্ব দিয়ে কাজ চলে যাচ্ছে এটাকে স্প্লিট করে এভি আর পিভি করার আমার দরকার কি আছে? দরকার এই কারণেই আছে, হি গোজ টু স্কুল মানে বোঝাচ্ছে যে সে স্কুলে যায়, মানে রোজই যায় প্রায়, এরকম ধরনের একটা মানে দাঁড়াচ্ছে। কিন্তু যদি বলি যে সে যায় না, তাহলে নটটা তুমি কোথায় লাগাবে? হি নট গোজ টু স্কুল লিখবে, এটা হয় না ইংরেজিতে। তখন এই এভি আর পিভির মাঝখানে এই নেগেটিভ ওয়ার্ডটাকে বসাতে হয়। তাহলে তোমার যদি এটা নেগেটিভ সেন্টেন্স হতো তোমাকে লিখতে হতো হি ডাজ নট দেখো ডাজটা হচ্ছে এখানে এভি, এটা হচ্ছে পিভি, তার মাঝখানে বসেছে এই নেগেটিভ ওয়ার্ডটা। এটাই হচ্ছে ইংরেজি ভাষার রীতি বা শৈলী বা এটা স্টাইল অফ রাইটিং। এই জন্য অক্সিলারি প্রিন্সিপাল ভাব দরকার। এইবার ধরো হি গোজ টু স্কুল মানে হচ্ছে হি ডাজ গো টু স্কুল। তুমি যদি এটা ইন্টারোগেটিভ করতে চাও, দেখো এখান থেকে আমি তো এখানে টেক্সট সমান সমান ডাজ টেক লিখেছি, আমি গোজটাকে হাটিয়ে দিয়ে ওটা স্প্লিট ফর্মটা লিখছি। হ্যাঁ, তাহলে হি ডাজ গো টু স্কুল, তার মানে এখানে ডাজটা হচ্ছে এভি, এটা হচ্ছে পিভি। একই মানে, হি গোজ টু স্কুল মানে যা, হি ডাজ গোজ টু স্কুল মানেও তা, একই ব্যাপার। এইবার যদি এটাকে ইন্টারোগেটিভ করতে হয়, শুধু এই অক্সিলারি ভার্বটাকে যদি তুমি সাবজেক্টের আগে ঠেলে দাও তাহলেই কিন্তু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয়ে যাবে।
বুঝতে পারলে? যেমন দেখো, এখান থেকে ডাস্টটা মুছে দিলাম, ডাজ হি গো টু স্কুল, আর কিন্তু এখানে ফুল স্টপ থাকবে না, নোট অফ ইন্টারোগেশন দিতে হবে, সে কি স্কুলে যায়? তাহলে দেখো এই ডাসটা কিন্তু এভি রয়েছে, এটাও পিভি, সবই এক রয়েছে, শুধু অবস্থানটা চেঞ্জ করেছে। অর্থাৎ এই যে দেখছো অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব গায়ে গায়ে লেগে আছে, এটা কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয় যে অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব সবসময় গায়ে গায়ে লেগে থাকবে। দুটোর মাঝখানে অনেক কিছু কথাবার্তা লেখা থাকতে পারে, অনেক কিছু আলতু আলতু ফালতু, মানে তার মিনিংফুল ওয়ার্ড হবে, কিন্তু গ্রামাটিক্যাল দিক থেকে ওটা বকওয়াস। হয়তো তার কোনো ডেটা আছে, কিছু ডেটা ফার্নিশ করেছে, তার কিছু মিনিংফুল আছে হার্পিং, কিন্তু সেটা আমাদের গ্রামাটিক্যালি খুব একটা সিগনিফিকেন্ট নয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো, এটা বুঝতে পারলে কিনা বলো, না বুঝতে পারলে কিন্তু কমেন্ট লিখবে। রিভিউ ক্লাস করা যেতেই পারে, কারণ আমরা যে উদ্দেশ্য নিয়ে বোঝাচ্ছি যে ছাত্রছাত্রীরা যেন এটা গ্র্যাপস করতে পারে, সেটাই যদি না হয় তাহলে তো এত চিৎকার করে, এত আয়োজন করে পড়ানোর কোনো দরকারই নেই। একটা দেখো, খুব সোজা কথা বলছি, ভালো করে সেন্টেন্সটা দেখো, পড়তে পারছো তো? ক্যামেরায় ধরছে তো সেন্টেন্সটা? হি ডাজ নেভার ইন হিজ লাইফ টেল এ লাই। নেভার মানে এখানে একটা নেগেটিভ সেন্স আছে, আরে না, না বোধক একটা সেন্স আছে, না থাকুক হ্যাঁ থাকুক ওটা নিয়ে আমাদের এখন মাথা ব্যথা নেই। দেখো, এটা সাবজেক্ট, এটা তো অবজেক্ট হবেই। তাহলে হোয়ার ইজ দ্য ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্বটা কোথায়? এই ডাসটা দেখছো, এই ডাসটা হচ্ছে এখানে এভি, আর এই যে টেলটা দেখছো, টেলটা হচ্ছে এখানে পিভি। তার মাঝখানে কি সব কথাবার্তা লেখা, এই কি সব মানে আর কি, ওর মানে আছে, বকওয়াস লেখা নেই, মিনিংফুল, কিন্তু অন্য কি সব লেখা আছে কথাবার্তা। মানে এই কথাটা যদি আমি এই নেভারটাকে যদি তুলে দিই, তাহলে হি ডাজ টেল এ লাই, মানে ধরো এই অংশটাকে যদি আমি বাতিল করে দিই, এই অংশটাকে যদি বাতিল করে দিয়ে বাকি বাক্যটাকে পড়ি, দেখো, হি ডাজ টেল এ লাই, তাহলে ডাজটা অক্সিলারি ভার্ব, টেলটা প্রিন্সিপাল ভার্ব, তাহলে অক্সিলারি আর প্রিন্সিপাল একদম গায়ে গায়ে লেগে গেল। তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না, কারণ তুমি এর আগে টেক দিয়ে যে উদাহরণটা দেখিয়েছি ভালো করে বুঝে গেছো। কিন্তু ওটা মানেটা দাঁড়িয়ে যাবে হি ডাজ টেল এ লাই, মানে সে মিথ্যে কথা বলে, মানে রোজই বলে বা আকসারি বলে, এরকম ধরনের আর কি বলে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু এখানে বলতে চাইছি সে তার জীবনে মিথ্যা কথা বলে না। তাহলে এইবার দেখো, এই অক্সিলারি ভার্ব এখানে, প্রিন্সিপাল ভার্ব এখানে, মাঝখানে অন্য কি সব কথাবার্তা আছে লেখা। তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়ার ইজ দ্য ফাইনাইট ভার্ব ইন দিস পার্টিকুলার সেন্টেন্স, তাহলে তোমাকে কিন্তু এইটাকে আর এইটাকে কাছাকাছি এনে বলতে হবে, এখানে ফাইনাইট ভার্বটা হচ্ছে ডাজ টেল। খবরদার কখনো বলবে না ডাজ এবং টেল, মাঝখানে যদি একটা এবং লাগিয়ে দাও অ্যান্ড, তার মানে বুঝবে যে তুমি দুটো ফাইনাইট ভার্ব খুঁজে পেয়েছো। ফাইনাইট ভার্ব এখানে একটা, এই ডাজ টেল
এটা সমান সমানই হচ্ছে টেলস। কি বোঝাতে পারলাম না? আরেকটা উদাহরণ দিচ্ছি, ভালো করে একটু ধৈর্য ধরে শোনো। ফাইনাইট ভার্ব, যদি কেউ বলে যে এই যে 1 নম্বর বাক্য উদাহরণটা লেখা আছে এখানে ফাইনাইট ভার্বটা খুঁজে দাও, তাহলে ফাইনাইট ভার্বটা বলতে গেলে কিন্তু এটাকে আর এটাকে কাছাকাছি এনে তখন তোমাকে বলতে হবে দিস ইজ দ্য ফাইনাইট ভার্ব। কি বলবে? হোয়ার ইজ দ্য ফাইনাইট ভার্ব ইন দিস সেন্টেন্স? তুমি বলবে ডাজ টেল। খবরদার বলবে না ডাজ এবং টেল। মাঝখানে এবংটা লাগিয়ে দিলেই যে প্রশ্নকর্তা সে এটাই বুঝবে যে তুমি এর মধ্যে দুটো ফাইনাইট ভার্ব খুঁজে পেয়েছো। ফাইনাইট ভার্ব এখানে একটাই, দুটো শব্দ আছে, ওই যে বললাম এটা হচ্ছে এভি, এটা হচ্ছে পিভি। এই এভি আর পিভি মিলেই তো হচ্ছে টেলস, মানে একই ব্যাপার। এটাও তো ফাইনাইট ভার্ব, এটাও যা ওটা ইকুয়াল টু লাগানো আছে, সমান সমান চিহ্ন, মানে এটাও যা ওটাও তা। শুধু তফাৎ হচ্ছে এটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড প্যাটার্নে লেখা আছে, ইন্টিগ্রেটেড স্ট্রাকচার মানে অবিচ্ছিন্নভাবে লেখা আছে, আর এটা স্প্লিট স্ট্রাকচার মানে স্প্লিট করে লেখা আছে, এবিপিপিতে ভেঙে লেখা আছে। এ দেখো খুব সোজা একটা উদাহরণ দিচ্ছি, দেখো এটা একটা গোটা চক, তাই তো, একদম ফুল স্ট্রাকচার একটা চক, আনইউজড, এখনো ইউজড হয়নি। যেরকম একটা চকের লেন্থ থাকে, যেরকম স্ট্রাকচার থাকে তাই আছে। মাঝখান দিয়ে চকটা ভেঙে দিলাম, কি হলো? দুটো টুকরো হয়ে গেল, এই হাতে একটা টুকরো, এই হাতে একটা টুকরো। তুমি কি বলতে পারবে যে এখন স্যারের কাছে দুটো চক হয়ে গেছে? চক আমার একটাই ছিল, সেটাকে খণ্ডিত করে আমি দুটো অংশ বিভক্ত করেছি। এবার তোমাকে যদি কেউ যদি আমাকে জিজ্ঞেস করে স্যার হোয়ার ইজ দ্য এন্টায়ার চক, আমাকে কিন্তু এই দুটোকে একসঙ্গে করে এইভাবে ধরে বা এইভাবে জোড়া টোড়া লাগিয়ে বলতে হবে এই যে গোটা চকটা। দুটো অংশ হয়ে যাওয়া মানে কিন্তু দুটো চক নয়। এটাও ঠিক তাই, এটা ফাইনাইট ভার্বের একটা অংশ, এটা একটা অংশ। এই অংশটাকে অক্সিলারি ভার্ব হিসেবে নামকরণ করা হয়েছে গ্রামারে, এটাকে প্রিন্সিপাল ভার্ব বলা হয়ে থাকে। এই অক্সিলারি আর প্রিন্সিপাল মিলে কনস্টিটিউট করছে একটাই ফাইনাইট ভার্ব। ইন্টিগ্রেটেড প্যাটার্ন হচ্ছে এটা, বুঝতে পারলে? এই যে সাবজেক্ট আমি ধরেছি, এই সাবজেক্টটা না এখন বলার অনেক কিছু আছে, তো সবগুলো একদিনে বলে দিলে ওভারল্যাপিং হতে পারে, আর বেশিক্ষণ ধরে আবার গ্রামার বোঝালে তোমাদের হাই উঠতে পারে, ঘুম পেতে পারে। সেই জন্য সব কিছু বলতে একবারে ভয় পাচ্ছি। এটা ভালো করে বুঝবে, বোঝার পরে কমেন্টে লিখবে বুঝলে কিনা বা কিছু বোঝার অসুবিধা আছে কিনা, তারপরে আমি নেক্সট পার্ট ক্যারি অন করবো। তোমরা দেখছো কিনা, তোমরা বুঝছো কিনা সেটাও তো জানা আমাদের দরকার আছে। আদারওয়াইজ এখানে সব পরিশ্রম কেন করবো? দিস ইজ টোটালি এ ভলেন্টারি সার্ভিস। তোমাদের সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, দেখতে কোনো পয়সা লাগে না, এটা ওপেন টু ইয়ার। এখানে যে মাস্টারমশাইরা এসে ক্লাস নেন, বিভিন্ন প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা আছেন, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন, WBCS অফিসার আছেন, বিভিন্ন কলেজের প্রফেসর আছেন, তারা কেউ কোনো পারিশ্রমিক পায় না, সবাই ভলেন্টারি সার্ভিস দিচ্ছে। তাহলে এত কিছু আমরা করছি ফর আওয়ার স্টুডেন্টস, ফর দ্য সেক অফ আওয়ার স্টুডেন্টস। তো সেখান থেকে যদি আমরা নেসেসারি রেসপন্সটা না পাই, তাহলে আর এই পরিশ্রম করার কোনো দরকার আছে কি? কমেন্ট করে লিখবে। তাহলে যে কথাটা বললাম এতক্ষণ আবার ফিরে আসছি। ফাইনাইট ভার্ব ইংলিশ গ্রামারে দুরকমভাবে হতে পারে। একটা ইন্টিগ্রেটেড স্ট্রাকচার মানে গোটা চক, ইন্টিগ্রেটেড মানে গোটা, কোনো ভাঙাভাঙি নেই মাঝখানে। আরেকটা হচ্ছে স্প্লিট ফর্ম। স্প্লিট ফর্ম মানে যে ভাঙলাম, দুটো টুকরো হয়ে গেল। কিন্তু যখন তোমাকে গোটা ফাইনাইট ভার্বটা দেখতে চাইবে, তখন ওই মাঝখানে কিন্তু এখানে অক্সিলারি আছে, ওইখানে বাক্যের শেষ প্রান্তে আছে প্রিন্সিপাল। ওই দুটোকে কাছাকাছি এনে তোমাকে উচ্চারণ করতে হবে, এটা ফাইনাইট ভার্ব। যেমন এই ক্ষেত্রে আমি কি বললাম, ডাজ এখানে ছিল আর টেল কথাটা লেখা ছিল এখানে। যখন আমাকে কেউ জিজ্ঞেস করলো হোয়ার ইজ দ্য ফাইনাইট ভার্ব, আমাকে কিন্তু উত্তরে বলতে হলো ডাজ টেল, মানে ডাজ আর টেলকে একসঙ্গে এনে দেখাতে হলো। এটা যদি খুঁজে পেয়ে যাও, এখন এখানে আমি একটা সাদামাটা বাক্য লিখলাম, এই বাক্যটাকে আরো অনেক বড় করা যায়, কমপ্লেক্স সেন্টেন্স, মাল্টিপল সাব ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ লাগানো যায়।
সেন্টেন্স বাড়ানো যেতে পারে, কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে যে তুমি যখনই ফাইনাইট ভার্ব খুঁজে বার করতে পারবে যে কোনো সেন্টেন্স, সেটা নেগেটিভ সেন্টেন্স হোক, সেটা ইন্টারোগেটিভ হোক, সেটা অ্যাসার্টিভ হোক, তাহলে তুমি জানো যে তুমি 80% ভার্ব তো শিখেই ফেললে, আর বাকি যে 20% আছে ওটা আরামসে বুঝে যাবে। আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো। যেমন ধরো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো তোমরা টেন্স তো জানো আশা করছি। একটা জাস্ট উদাহরণ বললাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের যে 12টা টেন্স আছে তার মধ্যে একটা টেন্স। 12টা টেন্স নিশ্চয়ই জানো। টেন্স নিয়ে আমাদের ক্লাস হয়েছে। শ্রী দীপনারায়ণ চৌধুরী, উনি একজন সরকারি আধিকারিক, WBCS অফিসার, অতীতে আমাদের টেন্সের উপর ডিটেলস ক্লাস করেছে। যদি ভিডিও না দেখে থাকো, ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। ইউটিউবে দেখতে পারো, ফেসবুক পেজেও দেখতে পারো। ইউটিউবে প্রেফারেবলি দেখো, তোমাদের সুবিধা হবে খুঁজে পেতে। ওখানে টপিক লিখবে, চলে আসবে। এই যে ধরো হ্যাজ ডান, একটা উদাহরণ দিলাম, বা হ্যাভ ডান। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এরকম দুটো চেহারা হয়। তো ন্যাচারালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা টেন্স, তাহলে সে তো সে যে জিনিসটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া না থাকলে তো টেন্স আসে না। ক্রিয়া আর টেন্স তো ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। কোন সময় কাজটা হচ্ছে সেই সময়টা হচ্ছে টেন্স, আর যে কাজটা হচ্ছে, যে পার্টিকুলার ওয়ার্কটা হচ্ছে, সেটা হচ্ছে ক্রিয়া। তাহলে অবশ্যই এটা ফাইনাইট ভার্ব, এ বিষয়ে কোনো সন্দেহ করার জায়গাই নেই। আর আরেকটা কথা তোমাদের যেটা বলেছিলাম, এই যে তোমাদের যেটা বললাম না একটু আগে, আমি তো এরকমই দেখিয়েছিলাম তোমাদের চেহারাটা। কিসের ক্ষেত্রে বলেছিলাম এটা? আইভি, ইনফাইনাইট ভার্ব, অসমাপিকা। এই যে টু গো, টু ডু, টু রাইট, টু ইট, টু সিং, টু ডান্স, টু প্লে, যাই বলো, এগুলো সব ইনফাইনাইট ভার্ব। এই চেহারাটা তো আর এই চেহারাটা তো এক নয়। আমি তো বলেছিলাম এই রূপ দেখতে নয়, এই রূপ চেহারা দেখতে নয়, বাকি সব ভার্ব ফাইনাইট। তো এ তো ফাইনাইট হবেই, অবধারিত। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই যে হ্যাজ ডান বা হ্যাভ ডান, এটা কি তাহলে দুটো ফাইনাইট ভার্ব? তা হয় নাকি? দুটো শব্দ, ফাইনাইট ভার্ব একটাই। তাহলে এইখানেও যদি শর্ট আউট করতে যাও যে দুটো শব্দ, ফাইনাইট ভার্ব একটা, এই ফেনোমেনা তো নেই, অন্য ভাষায় নেই, বাংলা, হিন্দি, টিন্দি এগুলোতে নেই। আমি তো প্রথমেই বললাম যে অক্সিলারি প্রিন্সিপাল, এই স্ট্রাকচারটা অন্য গ্রামারে টোটালি অ্যাবসেন্ট। ইউ উইল নট ফাইন্ড ইন এনি আদার ল্যাঙ্গুয়েজ। পৃথিবীর সব ভাষা সম্বন্ধে আমি জানি না, আমি যতগুলো ভাষা সম্বন্ধে দেখেছি বা পড়েছি, এরকম ধরনের কিছু নেই। সংস্কৃতও নেই, এটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ সংস্কৃত, কিন্তু সেখানেও নেই, এটা ইংরেজিতে আছে। তাহলে এইখানে দুটো শব্দ, হ্যাভ ডান বা হ্যাজ ডান, ফাইনাইট ভার্ব কিন্তু একটা। তাহলে এখানেও তুমি বলতে পারো এই ক্রম অনুসারে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে এবি, দ্বিতীয়টা যেটা রয়েছে পিভি। এইবার ধরো এই পার্টিকুলার প্রেজেন্ট পারফেক্টে যদি আমি একটা বাক্য লিখি, they have always done a great job. তারা সবসময় খুব ভালো একটা কাজ করেছে বা মহৎ একটা কাজ করেছে। এ তো বুঝতেই পারছো, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা একটা অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভটা ছেড়ে দাও এখন আমার।
দরকার নেই, ছেড়ে দাও। এখন অ্যাডজেক্টিভের নিয়ে আমি যখন দেখছি না কি ধরনের কাজ করেছে, না গ্রেট কাজ, মানে কাজকে কোয়ালিফাই করছে মানেই তো এটা অ্যাডজেক্টিভ হবে, বুঝতেই পারছো। তাহলে দে হ্যাভ অলওয়েজ ডান আ গ্রেট জব, ঠিক আছে। সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল। আর ইংরেজি বাক্যে একটা কমপ্লিট ইংরেজি সেন্টেন্স লিখতে গেলে ন্যূনতম একটা ফাইনাইট ভার্ব দিতেই হবে, আদারওয়াইজ ইট উইল নট বি আ মিনিংফুল সেন্টেন্স ইন ইংলিশ গ্রামার। ন্যূনতম ওয়ান ফাইনাইট ভার্ব, at least one finite verb should be there in a complete English sentence. More than one finite verb হতে পারে, সেটা সেন্টেন্সের ক্যাটাগরি চেঞ্জ হবে, ওটা আমি পরে আসবো। সেখানে তখন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বলতে হবে, সেটা পরে আসবো। কিন্তু ন্যূনতম একটা ফাইনাইট ভার্ব ছাড়া বাক্য কনস্ট্রাকশন, কারেক্ট সেন্টেন্স কনস্ট্রাকশন ইংরেজিতে নট অ্যাট অল পসিবল। তাহলে এখানে যখন এটা বাক্য বলে আমি দাবি করছি, তাহলে তো একটাই প্রশ্ন উঠবে যে ফাইনাইট ভার্বটা কোথায় গেল। দেখো, স্ট্রাকচারটা ছিল হ্যাভ ডান, এখানেও আছে। হ্যাভ ডান এখানেও আছে, কিন্তু হ্যাভ ডানের মাঝখানে কি যেন মানে একটা মানে আছে, ওটার অলওয়েজ বলে একটা সেন্টেন্স, একটা শব্দ লেখা আছে, মানে সবসময়। তাহলে এই ভার্বের মাঝখানে একটা অন্য শব্দ, ওই শব্দটা ভার্বের সঙ্গে দূর দূর তক কোনো লেনাদেনা নেই অলওয়েজটা, কিন্তু ভার্বের মাঝখানেও বসে গেছে। ইংরেজি স্ট্রাকচার এরকমভাবে হয়। আরও কিছু মাঝখানে আমি লিখতে পারি, মানে হ্যাভ আর ডানের মাঝখানে দূরত্বটা আরও বাড়াতে পারি, আরও কিছু শব্দ এখানে ইনসার্ট করতে পারি, মিনিংফুল সেন্টেন্স, মিনিংফুল ওয়ার্ডস। তাহলে এখানে যদি কেউ আবার তোমাকে জিজ্ঞেস করে যে এই বাক্যে তাহলে ফাইনাইট ভার্ব কোনটা, কি বলবে? হ্যাভ ডান বলবে না হ্যাভ এবং ডান, কোনটা বলবে বলো? কনফিউশন আর থাকা উচিত নয়, বলবো হ্যাভ ডান। খবরদার ভুলেও কিন্তু বলো না হ্যাভ। তোমাকে কেউ বললো ফাইনাইট ভার্বটা খুঁজে দাও, তো তুমি বললো হ্যাঁ খুঁজে পেয়ে গেছি। জিজ্ঞেস করলো কোনটা, তুমি বললে হ্যাভ এবং ডান। এই মাঝখানে এবংটা লাগানো মানে কি বোঝাচ্ছে? যে তুমি দুখানা ফাইনাইট ভার্ব খুঁজে পেয়েছো। দুখানা তো নেই, ফাইনাইট ভার্ব এখানে একটাই আছে। প্রেজেন্ট পারফেক্ট লেখার এটাই তো স্টাইল, এটাই তো শৈলী, এটাই তো রীতি ইংরেজিতে। তাই জন্য দুটো শব্দ ব্যবহার হয়েছে, ভার্ব একটাই কাজ বোঝাচ্ছে এখানে। তাহলে এই হ্যাভ ডান একসঙ্গে উচ্চারণ করতে হবে, হ্যাভ ডান। দেখো হ্যাভ এখানে ছিল, মাঝখানে একটা অন্য শব্দ ছিল, কিন্তু যখন আমি ফাইনাল ভার্ব বলছি দুটোকে কাছাকাছি এনে আমাকে দেখাতে হবে। আবার দেখো এই বাক্যতেই হ্যাভটাকে যদি, এখানে ছিল তো হ্যাভটাকে যদি আমি সামনে করে দিই, আমি কিছুই করিনি, এখানে দেটা সামনে ছিল, তারপরে হ্যাভটা ছিল, আমি শুধু একটু মানে প্লেসটাকে চেঞ্জ করেছি। হ্যাভটাকে সামনে করেছি, দেটাকে পরে করেছি। হ্যাভ দে অলওয়েজ ডান, এই যেই আমি এটা করে দিলাম, এটা কিন্তু সঙ্গে সঙ্গে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। যেহেতু অক্সিলারি ভার্বটাকে আমি এইখানে ছিল, তো এইখান থেকে আমি এখানে ঠেলে দিয়েছি সাবজেক্টের আগে। তাহলে বুঝতে পারছো, নেগেটিভ করতে গেল অক্সিলারি ভার্ব লাগছে, ইন্টারোগেটিভ কনস্ট্রাকশন করতে গেল অক্সিলারি ভার্ব লাগছে। তাহলে ওই একটা অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের ইংলিশ গ্রামারে কি নেসেসিটি, এটা বুঝতে পারলে। আচ্ছা, শেষ একটা জিনিস বলবো আজকের মতো, কিন্তু ভার্বের চ্যাপ্টার শেষ হচ্ছে না। ভার্বের চ্যাপ্টার শেষ করতে গেলে কিন্তু তোমাদের লাগাতার 2-3টে ক্লাস দেখতে হবে যদি ডিটেলস শুনতে চাও। আর যদি বলো যে তাপ্পি মেরে, জোড়া তাপ্পি মেরে স্যার কোনো রকম চলে গেলেই হলো, অত বুঝে টুঝে কী লাভ, তাহলে কোনো ক্লাসই দেখতে হবে না। যদি বুঝতে চাও দেখতে হবে, ধৈর্য ধরে শুনতে হবে। একবার না বুঝলে আরেকবার রিভিউ করে দেখো। প্রশ্ন থাকলে প্রশ্ন রাখার তো সুযোগ দিচ্ছি, কমেন্ট বক্সে লেখো। যদি দরকার হয় আবার একটা রিভিউ ক্লাস করব। যদি তোমাদের প্রয়োজন হয় ইন্টারাক্টিভ সেশন করব, সরাসরি ফোন কল নেবো তোমাদের। কিন্তু দেখতে হবে, যাদের জন্য আমরা এই এফোর্ট নিয়েছি তাদেরকে কিন্তু
একটু মনোযোগী হতে হবে, বুঝতে পারলে মাই ডিয়ার স্টুডেন্টস? একটা উদাহরণ লিখছি। We go to school to read, to play and to eat. যদি ক্লাসিফাই করো, অবশ্যই এটা সাবজেক্ট। আমরা যাই, গোটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কোথায় যাই? স্কুলে যাই, এটা অবজেক্ট। আমরা স্কুলে যাই, এই গো মানে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, মানে অলমোস্ট সেন্সটা দাঁড়ায় যে দৈনিক যাই, মানে একটা হ্যাবিচুয়াল মানে ঘটনা আর কি, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা রেগুলার হ্যাপেনিং। আমরা স্কুলে যাই। কাজ করি না, এর আগে একটা কথা ঢুকিয়ে দিই, তোমাদের আরো সুবিধা হবে। এভরিডে কথাটা লাগিয়ে দিলাম। এভরিডে উই গো টু স্কুল টু রিড, টু প্লে অ্যান্ড টু ইট। মানে দৈনিক আমরা স্কুলে যাই পড়তে, খেলতে এবং খেতে। এই খেতে কথাটা আমি লিখতাম না, কিন্তু এখন তো স্কুলে মিড ডে মিল হয় সব স্কুলে, একদম প্রি নার্সারি থেকে শুরু করে ক্লাস 8 অবধি। সুতরাং খেতেও যাও, মিড ডে মিল যখন খাচ্ছ, তাই জন্য ওটা লেখা গেল, বুঝতে পারলে তো? তাহলে দেখো এখানে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট, এই তিনটে লোকেট হয়ে গেল। এইবার যেগুলো রয়েছে, মনে করো একটু আগে কিন্তু উদাহরণ দিয়েছিলাম, টু রিড, টু প্লে, টু ইট। এগুলো কি ওইদিকে লিখেছিলাম গোল গোল করে, দুটো শর্ত বলেছিলাম। অবশ্যই এগুলো ইনফাইনাইট ভার্ব। যেহেতু একাধিক ইনফাইনাইট ধরলাম, এটা IV1 ইনফাইনাইট ভার্ব 1, এটা ধরলাম IV2 ইনফাইনাইট ভার্ব 2, এটা ধরলাম IV3 ইনফাইনাইট ভার্ব 3। এই বাক্যটার মধ্যে ফাইনাইট ভার্ব তো একটাই আছে, তিনটে ইনফাইনাইট ভার্ব আছে। ডাজন্ট ম্যাটার, থাকতে পারে তিনটে, কেন 100টাও থাকতে পারে। ইনফাইনাইট ভার্বের তো অন্য কোনো ফাংশন নেই। ইনফাইনাইট ভার্বগুলোকে যদি ছেটে দাও, যদি আমি এখানে একটা ফুল স্টপ দিয়ে দিই, ধরো স্কুলের পরে ফুল স্টপ দিয়ে দিলাম, তাতেও এটা একটা কমপ্লিট মিনিংফুল সেন্টেন্স হবে, কারণ একটা ফাইনাইট ভার্ব তো পেয়ে গেছে। আমি একটু আগে বললাম না যে ইংরেজি বাক্য কনস্ট্রাক্ট করতে গেলে মিনিমাম 1 ফাইনাইট ভার্ব শুড বি দেয়ার। একটা ফাইনাইট ভার্ব অন্তত না দিলে বাক্য করা যায় না। মোর দ্যান 1 ফাইনাইট ভার্ব তো হতেই পারে। আর ইনফাইনাইট ভার্ব doesn't determine the status of a sentence, doesn't determine the grammatical syntax of a sentence. The syntax, এই কথাটা মানে শুনেছো কখনো? এই সিনট্যাক্স, SYNTAX, সিনট্যাক্স মানে হচ্ছে গ্রামাটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। বাক্যের যে গ্রামাটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, দ্যাট ইজ নোন অ্যাজ সিনট্যাক্স। The infinite verb doesn't determine the syntax or the grammatical infrastructure of a sentence. These particular verbs, I mean infinite verb or verbs, this particular verb or verbs is or are
present in the sentence to furnish a particular data, to furnish a particular meaning. আমরা রোজ স্কুলে যাই, এখানে আমি ইচ্ছা করলে ফুল স্টপ দিয়ে বাক্যটা শেষ করে দিতে পারতাম। ইট শুড বি এ কমপ্লিট মিনিংফুল অ্যান্ড কারেক্ট সেন্টেন্স। কিন্তু তার সঙ্গে কিছু ডেটা, আমি অ্যাডিশনাল ডেটা ফার্নিশ করেছি, কিছু মানে বা তথ্য ফার্নিশ করেছি যে কি করতে স্কুলে যাই, পড়তে, খেলতে, খেতে। তাহলে দেখো এই পার্টিকুলার ওয়ার্ডটা এমনিতে যদি রিড কথাটা লেখো, এমনিতে যদি রিড কথাটা লেখো, রিড মানে হচ্ছে পড়া, কিন্তু যখনই লিখছো টু রিড তখনই দাঁড়ালো পড়তে। পড়তে, খেলতে, খেতে। পড়তে, খেলতে, খেতে, যেতে, শুতে, বসতে, গাইতে, এগুলোর কোনো টেন্স হয় না। এগুলো ইনফাইনাইট ভার্ব। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এটা কোন টেন্স, বলবে টেন্স ক্যানট বি ডিটারমাইন্ড। ইনফাইনাইট ভার্বে টেন্স হয় না। তাহলে এখানে আইভি রয়েছে 3টে, এফভি রয়েছে 1টা, থাকতেই পারে। আইভি থাকুক কি না থাকুক, সেন্টেন্সের ইনফ্রাস্ট্রাকচার তার উপর ডিপেন্ড করে না, শুধু মানে এক্সপ্রেস করে। এরপরে আরও কতগুলো পার্ট রয়ে গেল। আজকে আমাদের সময় নেই আর। পরের ক্লাসে এই যে জায়গাগুলো বললাম, এই জায়গাগুলো কিন্তু আগে গ্র্যাপস করো, কারণ এইগুলো আর বলবো না। এরপর থেকে মানে আফটার দিস পার্টিকুলার পোর্শন, যে পোর্শনটা উইল বি টট, সেটা হচ্ছে আমি পড়াবো পরের ক্লাসে। কিন্তু এটাকে তো আবার রিভিউ করতে গেলে তাহলে এই সময় পাওয়া যাবে না। আজকের লেসনে আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো করে এটা দেখো, দেখে তোমাদের কোশ্চেন কোনো থাকলে লিখতে পারো, জিজ্ঞেস করতে পারো, কিছু কোয়ারি থাকলে জেনারেট করতে পারো। সার্টেনলি উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু স্যাটিসফাই ইউ অ্যান্ড টু স্যাটিসফাই ইউর কিউরিয়াসিটি। ভালো থেকো সবাই, শারদ উৎসব আনন্দে কাটাও, খুব আনন্দ করো, তারপরে আবার পড়াশোনায় মনোযোগ করো। গুড নাইট মাই ডিয়ার স্টুডেন্টস, নমস্কার।